প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রহরে। দর্শক, আমাদের আজ আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে বন্ধ্যাত্ব। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন প্রসিদ্ধ বন্ধ্যাত্ব রোগ চিকিৎসক, যিনি ইতিমধ্যেই দেশব্যাপী যার নাম ছড়িয়েছে, ডক্টর লাকি রহমান, কনসালটেন্ট, স্ত্রী, প্রসূতি রোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, ইনসাফ পারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল লিমিটেড, ঢাকা। দর্শক, আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? জি, আমাদের আজকের আলোচনার বিষয়টি যেটি যে বন্ধ্যাত্ব, এটি কিন্তু অনেক পরিবারেই আসলে হতাশার কারণ, এবং সাম্প্রতিক সময়ে অনেকের কাছে দেখা যাচ্ছে যে এর হার কিছুটা বাড়ছে ধীরে ধীরে, এরকম ধারণা করা হয়ে থাকে। আজ জেনে নেব বন্ধ্যাত্বর বিষয়টি কি, আসলে বন্ধ্যাত্ব বলতে কি বোঝায়, কারণগুলো কি, এবং এর কমন কিছু কারণের সম্পর্কে আপনার কাছ থেকে জেনে নিব। তো যদি প্রথমেই প্রশ্ন রাখতে চাই যে বন্ধ্যাত্ব আসলে কখন বলা হয়ে থাকে? আচ্ছা, বন্ধ্যাত্ব হচ্ছে একজন কাপল, এক জোড়া কাপল যখন সে প্ল্যান করবে যে সে বাচ্চা নেবে, তখন কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই 1 বছর নিয়মিত সহবাস করার পরেও যদি তাদের গর্ভধারণ করতে কোনো প্রবলেম হয়, গর্ভধারণ করছে না, তখন আমরা তাদেরকে বন্ধ্যাত্ব বলবো। তবে এক্ষেত্রে মহিলার বয়স যদি 30 বছরের বেশি হয়, অথবা তাদের আগে থেকে কোনো ডিজিজ আছে যেটা তারা জানে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এন্ডোমেট্রিওসিস, অথবা কোনো অপারেশন হয়েছিল, সেক্ষেত্রে আমরা বলবো যে 6 মাস এর বেশি অপেক্ষা না করতে, 6 মাসের পরেই ডক্টরের শরণাপন্ন হবে। যদি বলি যে কারণগুলো কি কি বন্ধ্যাত্বের ক্ষেত্রে, কি কি কারণ? বন্ধ্যাত্বের ক্ষেত্রে আগে একটা ভুল ধারণা ছিল যে মেয়েদের ক্ষেত্রে বেশি মেয়েদেরকেই দায়ী করা হতো, যে স্ত্রী হচ্ছে বেশি দায়ী, ছেলেদের তেমন কোনো দায় নেই এক্ষেত্রে। তবে এক্ষেত্রে হচ্ছে মেল এবং ফিমেল উভয়ই কিন্তু 30% ক্ষেত্রে মেল এবং ফিমেল 30-30 করে, এবং কম্বাইন্ড হচ্ছে 30%, এবং 10% হচ্ছে আনএক্সপ্লেইনড, যেটার কারণ আমরা জানি না। তবে এটার কারণ খুঁজতে গেলে দেখা যাবে কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে যে প্রেগনেন্সিটা কিভাবে হচ্ছে। সেটা হচ্ছে একটা প্রেগনেন্সির জন্য ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু দরকার হবে, এবং মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণুটা আসে হচ্ছে ডিম্বাশয় থেকে, যেটা হচ্ছে ওভারি। তো ডিম্বাশয়ে কোনো প্রবলেম থাকলে, যে ওভারিতে ডিম্বাণুর পরিমাণ কম, অথবা ডিম্বাণুটা ভালোভাবে তৈরি হচ্ছে না, অথবা ডিম্বাশয়ে কোনো টিউমার আছে, এটা গেল ডিম্বাশয়। এবং ডিম্বনালীতে যদি কোনো ব্লক থাকে, অথবা কোনো ইনফেকশন থাকলো, ডিম্বাশয়ে কোনো অ্যাডহেশন থাকলো, জড়িয়ে থাকলে একটার সাথে আরেকটা অঙ্গগুলো জড়িয়ে থাকে। এবং এরপরে আসে ইউটেরাসে যদি কোনো টিউমার থাকে, পর্দা থাকে, অথবা কোনো ইনফেকশন থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে বন্ধ্যাত্ব হতে পারে। অর্থাৎ বলছিলেন যে বন্ধ্যাত্বের ক্ষেত্রে আগে আমাদের যদি ধারণা ছিল পুরুষ নারীরাই দায়ী, বিষয়টি তেমন নয়। পুরুষ নারী অধিকাংশ ক্ষেত্রে 30 ভাগ ক্ষেত্রে দায়ী, এবং 30 ভাগ ক্ষেত্রে দুজনে উভয় মিলে দায়ী। এবং নারীদের ক্ষেত্রে কারণগুলো আপনি বলছিলেন যে বেশ কিছু কারণ রয়েছে, ডিম্বাশয় থেকে শুরু করে জরায়ুর ক্ষেত্রেও কিছু কারণ বলছিলেন, যে বেশ কয়েকটি কারণ। তো আর কি কি কারণে, কমন কোন কোন রোগে আসলে বেশি আমরা বন্ধ্যাত্ব পেয়ে থাকি? সাধারণত এখন যে এই পেশেন্টগুলো আসছে, ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। একদম 50% বেশি পেশেন্ট আসছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য ডিম্বাণুটা ভালো করে তৈরি হচ্ছে না, বা ডিম্বাণু নিঃসরণ হচ্ছে না। এরপর পরই আসে যে এন্ডোমেট্রিওসিস একটা অসুখ আছে, যেটাতে হচ্ছে বন্ধ্যাত্ব বেশ কমন। এন্ডোমেট্রিওসিস যাদের থাকে পেশেন্টদের, তো তাদের ম্যাক্সিমাম পেশেন্টই বন্ধ্যাত্ব সমস্যায় ভোগে। এন্ডোমেট্রিওসিস এই রোগটি যদি আমাদের একটু সহজ করে বুঝিয়ে বলেন যে এটি কি ধরনের? আচ্ছা, এন্ডোমেট্রিওসিস বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে এন্ডোমেট্রিয়ামটা কি। এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে জরায়ুর ভিতরের একটা আবরণ, যেটা হচ্ছে পিরিয়ডের সময় খসে পড়ে, এবং এটা ব্লিডিং হিসেবে ব্লাড আকারে ভেজানা দিয়ে বের হয়ে যায়। তো এই এন্ডোমেট্রিয়ামটা যখন জরায়ুর ভিতরে না থেকে জরায়ুর বাইরে থাকবে, জরায়ুর ওয়ালে থাকতে পারে, অথবা পেটের ভিতরে থাকতে পারে, যেমন ওভারিতে থাকতে পারে, খাদ্যনালীতে থাকতে পারে, মূত্রনালীতে থাকতে পারে, এবং টিউবে থাকতে পারে, এবং বডির অন্য যে কোনো জায়গায় থাকতে পারে, তখন এই এন্ডোমেট্রিয়ামটা যখন জরায়ুর বাইরে থাকবে, তখনই তাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলবো। তো এটি আসলে কিভাবে থাকার কথা, তো জরায়ুর ভিতরে, বাইরে কিভাবে যাচ্ছে, বা কি কারণে এটি হয়ে থাকে আসলে, কেন? আচ্ছা, এন্ডোমেট্রিওসিস নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে। প্লাস হচ্ছে আমরা দেখি যে এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট, অনেক পেশেন্ট আছে যাদের খুব সামান্য এন্ডোমেট্রিওসিস কিন্তু অনেক বড় সিমটম নিয়ে আসছে। এবং অনেক পেশেন্ট দেখা যাচ্ছে অনেক বেশি এন্ডোমেট্রিওসিস, এক্সটেন্সিভ এন্ডোমেট্রিওসিস, কিন্তু তার তেমন কোনো সিমটম নেই। তো এটা আসলে খুব তেমন কোনো কারণ আসলে আমরা আইডেন্টিফাই করা যায়নি। অনেক ধরনের থিওরি আছে, যে রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন, সিলোমিক এপিথেলিয়াম, ইমিউনোলজিক্যাল, এবং
ফ্যামিলিতে থাকলে এক বোনের থাকলে আরেক বোনের হবে, মায়ের থাকলে মেয়ের হতে পারে, এরকম কিছু থিওরি আছে যে এন্ডোমেট্রিওসিস হতে পারে এইসব ক্ষেত্রে। তবে এক্সাক্ট কারণটি আসলে Exact এখনো কারণটা জানা যায়নি, এখনো জানা গবেষণা চলছে এগুলো নিয়ে। যদি বলি যে লক্ষণগুলো কি কি হয়ে থাকে, যে কখন একজন সাধারণ মানুষ বা একজন নারী হয়তো সন্দেহ করে থাকবেন যে সে এন্ডোমেট্রিওসিস আক্রান্ত আচ্ছা, হয়েছেন? এন্ডোমেট্রিওসিস আমি আগেই বললাম যে এন্ডোমেট্রিওসিস সাধারণত যে সামান্য এন্ডোমেট্রিওসিস থাকলে অনেক বেশি ইয়ে থাকতে পারে, কমপ্লেন থাকতে পারে, এবং এক্সটেন্সিভ এন্ডোমেট্রিওসিস থাকলেও তার খুব কম লক্ষণ থাকবে। তবে কিছু কমন সিমটম যেগুলো হয় যে পেশেন্ট সাইক্লিক্যাল পেইন কমপ্লেন করে, যে পিরিয়ডের সময় তার ব্যথা হচ্ছে, অথবা পিরিয়ড ছাড়াও পেন হতে পারে, যে ইন্টারমিস্ট্রুয়াল পেন হচ্ছে, পিরিয়ড ছাড়া ব্যথা হচ্ছে। আর পিরিয়ডের সময় পেশেন্ট অনেক বেশি ব্লিডিংয়ের কমপ্লেন বলতে পারে, যেটা হচ্ছে মেনোরেজিয়া। আরেকটা হচ্ছে যে প্রস্রাব পায়খানা করার সময় তার সাইক্লিক একটা ব্যথা, কিছু সময় গ্যাপ দিয়ে বা মাসের একটা সময় ধরে তার পিরিয়ড পায়খানা করার সময় অথবা প্রস্রাব করার সময় ব্যথা হচ্ছে। আরেকটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিসে বন্ধ্যাত্ব হতে পারে। হ্যাঁ, কিছু পেশেন্ট বলবে যে আমার বেবি নেওয়ার জন্য ট্রাই করছে কিন্তু বেবি হচ্ছে না। অর্থাৎ এই লক্ষণগুলো বেশি পাওয়া যেয়ে থাকে। আমরা একটি ফোন নিয়ে আবার আলোচনায় ফিরে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, দর্শক আপনার টিভির ভলিউমটি বন্ধ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম রাজিয়া, বয়স হচ্ছে 31 বছর। আমি 10 বছর যাবৎ বাচ্চা নেওয়ার চেষ্টা করছি কিন্তু আসছে না। আমার পলিসিস্টিক ওভারি। এই মুহূর্তে একজন বিশেষজ্ঞের আছি আন্ডারে। তো আমার ওষুধ চলছে ট্রিপটিন অর্ধেক করে রাতে, আর লেট্রল মাসিকের দ্বিতীয় দিন থেকে 2টা করে 5 দিন। আর এই সিজি ইনজেকশন দিয়েছি 16তম দিনে একটা, আর অ্যালেস্টল 16তম দিন থেকে 25তম দিন 2টা করে। তো এ পর্যায়ে চলছি। ম্যাডামের কাছে আমি যাওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছি, কারণ 10 বছর ধরে ট্রাই করছি। এখন আমার কি করা উচিত? আপনার এই ট্রিটমেন্টটা কতদিন থেকে চলছে? ইনজেকশন 2 মাস দেওয়া হয়েছে এইচসিজি। এর আগেও দেওয়া হয়েছে। আমি রাশিদা ম্যামকেও দেখাইছিলাম ঢাকায়, আরো অনেকবার মানে দেওয়া হয়েছে ইনজেকশনটা, কিন্তু কোনো ফলপ্রসূ আসছে না। আমার ওজন হাজবেন্ডের হচ্ছে সিমেন্ট 70 টেস্ট কেজি। করা আছে এবং টিউব টেস্ট করা আছে কি আপনার? জি না, টিউব টেস্ট করা নাই। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আপনাকে করতে হবে যে যেহেতু 10 বছর হয়েছে বিয়ের বয়স, সেক্ষেত্রে আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ তো একটা প্রবলেম আছে, এবং আপনার হাজবেন্ডের সিমেন্ট টেস্ট করতে হবে, আর টিউবের পরীক্ষাটাও করে নিতে হবে। যে টিউব টেস্ট করার জন্য এক্ষেত্রে আপনার জন্য আইডিয়াল হচ্ছে, যেহেতু আপনি একটা ট্রিটমেন্টে আছেন, তারপরে হচ্ছে যেহেতু বিয়ের বয়স 10 বছর, বয়সটাও একটু বেশি, সেক্ষেত্রে ল্যাপারোস্কোপিটা হচ্ছে আপনার জন্য আইডিয়াল টিউব টেস্ট করার জন্য, প্লাস পলিসিস্টিক ওভারির একটা ট্রিটমেন্ট হিসেবে। ল্যাপারোস্কোপি করার পরে এরপরে আপনি যদি ট্রিটমেন্টে যান, তাহলে আপনার প্রেগনেন্সি আউটকামটা তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ দর্শককে এবং ধন্যবাদ আপনাকে সুন্দর করে উত্তরটি দিক নির্দেশনামূলকভাবে উত্তরটি দিয়ে দেওয়ার জন্য। যদি আমরা লক্ষণের ক্ষেত্রে আসি, আপনি বলছিলেন যে লক্ষণগুলো এই ধরনের লক্ষণ কি কেবলমাত্র এন্ডোমেট্রিওসিসে হয়ে থাকে, না অন্যান্য রোগেও এরকম হতে পারে? অন্যান্য রোগেও হতে পারে, যেমন পেলভিক ইনফেকশন থাকলে হতে পারে। পলিসিস্টিক ওভারির পেশেন্টরাও তলপেটে ব্যথা নিয়ে আসতে পারে, যেহেতু ডিম্বাণুটা বড় হয়ে যায়, সেক্ষেত্রেও এই সমস্যা থাকতে পারে, সাথে বন্ধ্যাত্ব থাকতে পারে। তবে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করার জন্য আমাদের কাছে যখন পেশেন্ট আসবে, তখন আমরা তো পেশেন্টের হিস্ট্রি নিয়ে থাকি, তার ক্লিনিক্যাল কী কী তার সমস্যা হচ্ছে সেগুলা, আর তার ইন্টারনাল কিছু এক্সামিনেশন করে থাকি। ইন্টারনাল এক্সামিনেশন করলে বোঝা যায় যে পেশেন্টের ইউটেরাস এবং ওভারিটা আমরা ভালো করে আইডেন্টিফাই করতে পারি। ইউটেরাসের পিছনে ইউটেরাস একটা লিগামেন্টে একটা নডিউল তৈরি হয়, তো সেটা আমরা এক্সামিন করে বুঝতে পারি, টেন্ডার নডিউল পাওয়া যায়। তো আরেকটা হচ্ছে যে কিছু ইনভেস্টিগেশন করি, হ্যাঁ, ট্রান্সভাইজানাল সোনোগ্রাফি বলে একটা ইনভেস্টিগেশন আছে, যেটা একটা স্পেশাল আলট্রাসোনোগ্রাফি, যেখানে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি প্রোবটা ভ্যাজানার ভিতরে ইনসার্ট করলে ইউটেরাস এবং ওভারি সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাওয়া যায়। আর নেক্সট হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে যখন আমরা বুঝতে পারবো না যে এন্ডোমেট্রিওসিস, কিন্তু আমি সাসপেক্ট করছি যে এন্ডোমেট্রিওসিস হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এমআরআই এর হেল্প নিতে পারি। এমআরআই লাগতে পারে কিছু কিছু পেশেন্টের। আরেকটা হচ্ছে ল্যাপারোস্কোপি, হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। ল্যাপারোস্কোপি করে একটা মাইক্রো সার্জারি, ল্যাপারোস্কোপি হচ্ছে মাইক্রো সার্জারি, যেখানে একটা পেটের মধ্যে একটা ছোট্ট ফুটা করে একটা ক্যামেরা ঢুকিয়ে দিয়ে, যেখানে দেখলাম আমরা এন্ডোমেট্রিওসিস আছে, সেখান থেকে বায়োপসি নিয়ে 100% ক্ষেত্রে কনফার্ম হওয়া যাবে যে এন্ডোমেট্রিওসিস আছে তার। আচ্ছা, অর্থাৎ বেশ কিছু ধাপ রয়েছে লক্ষণ শুনে যখন আপনার শারীরিকভাবে পরীক্ষা করছেন, এবং কিছু টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, এমআরআই এবং কখনো ল্যাপারোস্কোপির মাধ্যমে। পরীক্ষা হিসেবে ল্যাপারোস্কোপি কথা আপনি বলছিলেন যে একটি সামান্য একটি ছিদ্র করে এটি নিজের চোখে দেখে নেওয়া সম্ভব যে এই জাতীয় কিছু আছে কিনা।
এবার যদি আসি যে চিকিৎসা কিভাবে করা হয়ে থাকে এন্ডোমেট্রিওসিসের, এবং বিশেষ করে এর থেকে যদি বন্ধ্যাত্ব হয় আচ্ছা, এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করার জন্য যেটা বললাম যে ল্যাপারোস্কোপি যে মেইন টুলস সেটা না, ল্যাপারোস্কোপি যে করতে হবে সেরকম না, ক্লিনিক্যালি আমরা এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করতে পারি। তো যখন আমরা মনে করলাম যে পেশেন্টটা এন্ডোমেট্রিওসিস, তো তার ট্রিটমেন্টটা শুরু করব। তো ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে পেশেন্ট কি চায় সেটার উপরে, তার যদি কমপ্লেনটা কি, সে কি শুধু পেইন কমপ্লেন করছে, বা ইয়াং পেশেন্ট, বা তার কোনো ওভারিতে কোনো সিস্ট আছে কিনা, যেটাকে বলি আমরা চকলেট সিস্ট। তো সেরকম পেশেন্ট হলে যা সে বাচ্চা নিতে চাচ্ছে না, শুধু পেইন এবং চকলেট সিস্ট, তো ওই পেশেন্টগুলোকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে মেডিসিন, ঔষধ এবং ইনজেকশনও আছে। তো মেডিকেল ট্রিটমেন্টের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে যে সময়টুকু আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিই ওই সময়টুকু তার পেইন থাকে না, পেইন কমপ্লেন করবে না, এবং সিস্টের সাইজটা কিছুটা ছোট হয়ে আসে। আর এরপরে যখন আবার মেডিকেল ট্রিটমেন্টের ড্রব্যাকটা হচ্ছে, যখন মেডিসিন অফ করে দিব তখন আবার এন্ডোমেট্রিওসিসটা রিকার করবে, আবার হতে পারে। আর অর্থাৎ চিকিৎসায় বেশ কিছু ধাপ রয়েছে এবং মেডিকেল ট্রিটমেন্টের কথা আপনি বলছিলেন। আমরা এই বিষয়ে আরো শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আমি কুমিল্লা থেকে বলছি, মাইমুনা। জি বলুন দর্শক। জি, আচ্ছা, আমার সমস্যা হচ্ছে আমার অনেকদিন থেকে আমার মাসিক অনিয়মিত। বিয়ের আগ থেকে আমার বিয়ে হচ্ছে আজকে 2 বছর চলে। জি তো আমার বিয়ের আগ থেকে মাসিক 3-4 মাস পর পর হইতো, আবার অনেক সময় দেখা গেছে একদম ক্লিয়ার হইতো। তো বিয়ের পরে আমার মাসিক ডাক্তার দেখানোর পরে আমার মানে মেন্সটা একদম রেগুলার হয়ে গেছে, প্রতি মাসে মাসে মাসিক হয় আমার। তো মাসিক হওয়ার পরে এখন আবার দেখা গেছে এরকম 3-4 দিন 8 দিন এরকম লেট হইতো। হ্যালো। তো লাস্ট 2 মাসে আমার একদম মাসিক হয়নি। 2 মাস মাসিক না হওয়ার পরে হঠাৎ করে 2 মাস 6 দিনের দিন আমার মাসিক হয়। তখন আমি মাসিক যেহেতু হয় না, তখন আমি ডাক্তারের কাছে গেলাম, গিয়ে ওইখানে একটা আলট্রা করলাম। আলট্রা করার পর ওইখানে আসছে যে আমার লেফট মানে ওভারিতে আমার সিস্ট আছে। সিস্টের সাইজটা হচ্ছে 3.2 থেকে হচ্ছে 4 সেন্টিমিটার। হ্যালো। জি দর্শক বলুন, শুনতে পাচ্ছি। জি, তো এখন আমার ওইখানে নাকি এটা, তো তার আগে আমি একবার ডাক্তার দেখেছিলাম, ওইখানে বলছিল যে আমার মানে অত সমস্যা নাই, ও কনসিভের জন্য আমার ওষুধ দিয়েছিল কিন্তু কনসিভ হয় নাই। বয়স কত বলছিল আপনার? যে আমার মানে ওই যে পোস্ট আছে যে পিসিওএস আছে। হ্যালো। জি দর্শক, বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 24 বছর। 24 বছর। জি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার যেহেতু আগে থেকেই পিরিয়ডটা অনিয়ম, মাসিক অনিয়ম, তো একটা সম্ভাবনা আছে যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে। তো সেটা আলট্রাসোনোগ্রাফি, একটা ভালো আলট্রাসোনোগ্রাফি করতে হবে, ট্রান্সভেজেনাল সোনোগ্রাফি, এবং কিছু ব্লাড টেস্টও লাগবে যে আপনার ওই সমস্যাটা আছে কিনা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যাটা আছে কিনা। তো আরেকটা সমস্যা থাকতে পারে আপনার, যেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তো আপনার পিরিয়ডে কি ব্যথা হয়? যদি নরমালি যে ব্যাপারটা থাকে হালকা হালকা এরকম, অত আচ্ছা। বেশি না। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে একজন বিশেষজ্ঞ বন্ধ্যাত্ব চিকিৎসক অথবা গাইনি বিশেষজ্ঞ ডক্টরের আন্ডারে যেতে হবে, যিনি দেখে আপনাকে এক্সামিন করবে, দেখে এবং কিছু টেস্ট করতে দিবে, যে দেখে আপনার কি সমস্যা হচ্ছে এবং কি জন্য এই সিস্টটা হচ্ছে। নর্মালি সিস্ট মাঝে মাঝে হয়, পিরিয়ড দেরি হলে সিস্ট ফর্ম হয়, যেটাকে বলি আমরা লুটিয়াল সিস্ট। তো সেই সিস্টটাও হতে পারে, অথবা অন্য কোনো সিস্ট হতে পারে। দেখে আপনাকে হয়তো বা মেডিসিন অ্যাডভাইস করবে, অথবা আপনার ইনফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করলে আপনার সিস্ট আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং ডিম্বাণুটা বড় হবে। ডিম্বাণু বড় না হলেও এবং না নিঃসরণ হলেও কিন্তু সিস্ট ফর্ম হতে পারে। তো আপনি দ্রুত গাইনি বিশেষজ্ঞ ডক্টরের কাছে দেখাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শককে এবং আপনাকে। যদি আমরা চলে যাই যে চিকিৎসার ক্ষেত্রে, আপনি বলছেন যে এন্ডোমেট্রিওসিস চিকিৎসার বেশ কিছু ধাপ রয়েছে এবং মেডিকেল চিকিৎসা আপনারা প্রথম দিকে দিয়ে থাকেন। সেই চিকিৎসা সম্পর্কে আবার জানতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা, যে পেশেন্টগুলো যারা প্রেগনেন্সি চাচ্ছে কিন্তু তার পেইন আছে, এন্ডোমেট্রিওসিস আছে, তো তাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তাদেরকে আমরা মেডিকেল ম্যানেজমেন্টটা দিতে পারি না। মেডিসিনগুলো দিলে হচ্ছে তাদেরকে, যে মেডিসিনগুলো আমরা অ্যাডভাইস করি সেই মেডিসিনগুলো বাচ্চা আসতে হচ্ছে বাধা প্রদান করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে তার কী ধরনের এন্ডোমেট্রিওসিস আছে সেটা আগে দেখে নিই। সামান্য এন্ডোমেট্রিওসিস না এক্সটেন্সিভ এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিসের কিছু গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তো স্টেজ অনুযায়ী আমরা তাকে ট্রিটমেন্ট করি। যদি সামান্য এন্ডোমেট্রিওসিস হয় বা সিমটম খুব কম হয়, সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা শুরু করে দেই ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে। 6 মাস থেকে 1 বছর ট্রিটমেন্ট করার পরেও যদি তার প্রেগনেন্সি না আসে, সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি অ্যাডভাইস করি। জি, একটি নির্দিষ্ট মেয়াদকাল পরে আপনারা হয়তো সার্জারির কথা ভাবছেন। ল্যাপারোস্কোপি নিয়ে, এন্ডোমেট্রিওসিসে এবং ইনফার্টিলিটিতে ল্যাপারোস্কোপি নিয়ে আরও বেশি করে আপনার কাছ থেকে জেনে নিব। তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে।
দর্শক, আজ কথা হচ্ছে বন্ধ্যাত্ব নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন একজন প্রসিদ্ধ বন্ধ্যাত্ব রোগ চিকিৎসক ডক্টর লাকি রহমান। বিরতির পর এসে আমরা আবারও শুনবো বন্ধ্যাত্ব নিয়ে, সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি বন্ধ্যাত্ব নিয়ে। আমরা জেনে নিচ্ছিলাম বিরতির আগে বন্ধ্যাত্ব আসলে কখন বলবো, এর কারণগুলো কি কি, এবং একজন রোগী বন্ধ্যাত্ব নিয়ে আসলে আসলে কিভাবে কমন কারণগুলোর চিকিৎসা এবং লক্ষণ, এই বিষয়গুলো নিয়ে এই বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য উপস্থিত রয়েছেন একজন প্রসিদ্ধ বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডক্টর লাকি রহমান, কনসালটেন্ট, স্ত্রী, প্রসূতি রোগ ও বন্ধ্যাত্ব বিভাগ, ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল লিমিটেড। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আমরা জেনে নিচ্ছিলাম যে বন্ধ্যাত্বের কারণ, এবং সেই ক্ষেত্রে আপনি বলছেন অন্যতম ইম্পর্টেন্ট একটি কারণ এন্ডোমেট্রিওসিস এবং তার লক্ষণ, রোগ নির্ণয় এবং চিকিৎসা নিয়ে। বন্ধ্যাত্বের ক্ষেত্রে বন্ধ্যাত্বের সাথে এন্ডোমেট্রিওসিসের সম্পর্কটি কোথায়? আপনি বলছিলেন যে কি কারণে ঠিক এন্ডোমেট্রিওসিস থেকে একজনের বন্ধ্যাত্ব হতে পারে, সে বিষয়টি জেনে নেব। আচ্ছা, যেটা হয় এন্ডোমেট্রিওসিসে ডিম্বাণুটা ঠিকমতো তৈরি হয় না। হ্যাঁ, তো আরেকটা জিনিস যেটা হয় যে অ্যাডহেশন তৈরি হয়। অ্যাডহেশন মানে হচ্ছে যে পেটের ভিতরে একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে জড়িয়ে যায়। যেমন খাদ্যনালীটা ইউটেরাসের সাথে জড়িয়ে যেতে পারে, খাদ্যনালীর সাথে ওভারির জড়িয়ে যেতে পারে, অ্যাডহেশন থাকতে পারে। এবং যে টিউব আছে, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাসের দুই পাশে দুটি ফ্যালোপিয়ান টিউব থাকে। ফ্যালোপিয়ান টিউবটি জায়গা মতো থাকলো না, সরে গেল বা খাদ্যনালীর সাথে জড়িয়ে গেল, তখন দেখা যায় যে ফ্যালোপিয়ান টিউব একটা নর্মাল প্রেগনেন্সির জন্য ফ্যালোপিয়ান টিউবটা হচ্ছে ওভারি থেকে ওভামটা পিক আপ করে। হ্যাঁ, ডিম্বাণুটা নিয়ে ওভাম পিক আপ করবে এবং ফ্যালোপিয়ান টিউবের মাঝখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে একটা জাইগোট তৈরি হবে, ভ্রূণ তৈরি হবে, এবং এই ভ্রূণটা ইউটেরাসের ভিতরে এসে বসবে, ইমপ্লান্টেশন হবে। তো এন্ডোমেট্রিওসিসে দেখা যায় যে শুক্রাণুটা জরায়ুর ভিতরে গেল, যেটা সেই শুক্রাণুটাকে এন্ডোমেট্রিওসিসে নষ্ট করে ফেলে। আর যে ডিম্বাণুটা পিক আপ করবে, সেই পিক আপটা ঠিকমতো করতে পারে না। হ্যাঁ, যেহেতু ডিম্বনালীটা ঠিকমতো পজিশনে থাকে না, অ্যাডহেশন থাকে, জড়ানো পাকানো থাকে, এবং যে ভ্রূণটা তৈরি হলো, ভ্রূণটাও ঠিকমতো কোয়ালিটিটার ভালো হয় না, তো ভ্রূণটার ইমপ্লান্টেশনটাও ঠিকমতো হয় না। তো এইসব কারণে এন্ডোমেট্রিওসিস সাথে বন্ধ্যাত্ব রিলেটেড। আরেকটা জিনিস যেটা হয় এন্ডোমেট্রিওসিসে, আমি আগেই বলেছি যে পেশেন্টদের হাজব্যান্ডের সাথে মেলামেশার সময় ডিসপ্যারোনিয়া হয়, যে ব্যথা হয়। তো এই ব্যথার জন্য পেশেন্টরা অনেক সময় তাদের ফিজিক্যাল ইন্টিমেসি থেকে বিরত থাকে। তো এই জন্য অনেক সময় বন্ধ্যাত্ব নিয়ে আসতে পারে পেশেন্টরা। অর্থাৎ নানাবিধভাবে এন্ডোমেট্রিওসিস থেকে বন্ধ্যাত্ব হতে পারে। আমরা আরেকটি প্রশ্ন আছে, প্রশ্নটি নিয়ে আবার আলোচনায় ফিরে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমি রাহিমা বেগম ভোলা থেকে বলছি। জি, আসসালামু আলাইকুম, বলুন। জি, আমি রাহিমা বেগম ভোলা থেকে বলছিলাম। জি দর্শক, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার বয়স 30। আমার বিয়ে হয়েছে জি জি আমার বলুন। বিয়ে হয়েছে প্রায় 5-6 বছর হয়েছে। আমি এই পর্যন্ত সন্তান নেওয়ার জন্য ট্রাই করতেছি। এর ভিতরে আমি বরিশাল ডাক্তার, যেহেতু আমাদের ভোলার কাছে বরিশাল, এখানে জিকে চক্রবর্তীকে দেখেছিলাম। উনি আমার হরমোন বেশি বলছিল। এরপরে আমি কয়েক মাস গ্যাপ রেখে ঢাকা হোম ইনফার্টি সেন্টার, ওখানে ডাক্তার মরিয়ম পারুকি সাথী ম্যাডামকে দেখেছিলাম। উনি আমাকে ল্যাপ্রোস্কোপি করাইছিল। করানোর পর বলছে আমার টিউব একটা আংশিক খোলা আর একটা পুরাই বলক। পরে বলছে যে আমাকে আইভিএফ করার জন্য। ওটা তো অনেক ব্যয়বহুল, ওর জন্য ওটা সম্ভব হয়নি। পরে আমি ওনাকে বলছিলাম যেটা আংশিক খোলা ওটা তো খুলে দিতে পারতেন। পরে উনি অনেকক্ষণ পরে বলছে যে হ্যাঁ খুলে দিছি, কিন্তু আমার মনে হয়েছে যে না, খুলে দেয়নি। এখন আমার কি পদক্ষেপ নেওয়া উচিত, এটাই আমি ম্যাডামের কাছে জানতে চাচ্ছি। আইভিএফ ছাড়া আমি এখন কি করতে পারি? আচ্ছা আচ্ছা, আপনার বয়স যেহেতু 30 বছর এবং ল্যাপারোস্কোপি অলরেডি আপনি করেছেন, ল্যাপারোস্কোপিতে একটা টিউব পার্শিয়ালি ব্লক বলেছে আর একটা পুরোপুরি ব্লক বলেছে। তো এক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট অপশন, দুটো ট্রিটমেন্ট অপশন আছে আপনার। এক্ষেত্রে মেডিসিনে ট্রাই করে দেখতে পারেন, যে মেডিসিন দিয়ে আপনার কোনো বন্ধ্যাত্ব স্পেশাল বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের আন্ডারে যে মেডিসিন দিয়ে ট্রাই করতে পারেন, 6 মাস দেখতে পারেন। এরপরে যদি না হয়, সেক্ষেত্রে আইভিএফ ছাড়া একমাত্র উপায় হচ্ছে আপনার আইইউআই। আর একটা পদ্ধতি আছে, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, যেখানে হচ্ছে আপনার হাজব্যান্ডের স্পার্মটা ওয়াশ করে আপনার জরায়ুতে 12তম বা 13তম দিনে আপনার জরায়ুতে দিয়ে দেওয়া। এটা পরপর 6 মাস করা যায়। এই পদ্ধতিটা আপনি একটু ট্রাই করে দেখতে পারেন, যে আপনার পরবর্তীতে প্রেগনেন্সি আসতে পারে ইনশাল্লাহ।
ধন্যবাদ। যদি আমরা এর পরের যে বিষয়টি, যে আপনি বলছিলেন যে ল্যাপারোস্কোপির একটি ভূমিকা থাকতে পারে চিকিৎসার ক্ষেত্রে, মেডিকেল চিকিৎসা যদি 6 থেকে 9 মাস কার্যকরী না হয়ে থাকে, ল্যাপারোস্কোপি করে আসলে কি করা হয়ে থাকে আচ্ছা, এই ক্ষেত্রে? ইদানিং আমরা এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে 100% ক্ষেত্রেই ল্যাপারোস্কোপি, 99 to 100% ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক্যালি এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট করি। পেট কেটে অপারেশনটা আর এখন আর করা হয় না। যদি না ল্যাপারোস্কোপি করতে কোনো সমস্যা হয় অথবা টেকনিক্যাল প্রবলেম হয় অথবা ওই পেশেন্টের ল্যাপারোস্কোপি করা যাচ্ছে না, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা শুধু ল্যাপারোটমি করি। তো ল্যাপারোস্কোপি করে আমরা করি হচ্ছে যে অ্যাডহেশনগুলো থাকে, জড়ানো পাকানো থাকে, সেই অ্যাডহেশনগুলো ছাড়িয়ে দিই। তো সে ছাড়িয়ে দিলে পেশেন্টটা পেইন ফিল করে, পেইন ফ্রি হয়ে যায়। হ্যাঁ, আগে যে ব্যথাটা হতো সেই ব্যথাটা কম হয় এবং কোনো সিস্ট থাকলে সেই সিস্টটা রিমুভ করে দিই। তবে ল্যাপারোস্কোপি করতে হবে এমন একটা জায়গায় যেখানে স্কিল্ড সার্জন, হ্যাঁ, এন্ডোমেট্রিওসিসের অপারেশনটা খুব জটিল একটা অপারেশন, হ্যাঁ, স্কিল্ড সার্জন দিয়ে ল্যাপারোস্কোপি যে বিশেষজ্ঞ তাকে দিয়ে করাতে হবে, এমন হসপিটালে করতে হবে যাতে কোনো কমপ্লিকেশন না হয়। হ্যাঁ, ল্যাপারোস্কোপি করে এই জিনিসগুলো এবং টিউব ব্লক আছে কিনা সেটাও দেখে দিই। জি, অর্থাৎ একসাথে কয়েকটি বিষয় ল্যাপারোস্কোপির মাধ্যমে কয়েক ধাপ কাজ করা যেতে পারে, ডায়াগনোসিস প্লাস ট্রিটমেন্ট, চিকিৎসা, রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি, যদি বলি যে ল্যাপারোস্কোপিতে এন্ডোমেট্রিওসিসের যে বন্ধ্যাত্ব, সেক্ষেত্রে আসলে সাকসেসের রেট বা প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা কীরকম, যদি তা না হয়ে থাকে পরবর্তীতে কি করা যেতে পারে? আচ্ছা, ল্যাপারোস্কোপি করার পরে আমরা যদি দেখি পেশেন্টের মাইনর এন্ডোমেট্রিওসিস আছে, মানে কম এন্ডোমেট্রিওসিস, তার অত বেশি এন্ডোমেট্রিওসিস না, তো এরপরে পরপরই আমরা বলি ল্যাপারোস্কোপি করার পর কিন্তু স্পন্টেনিয়াস প্রেগনেন্সির সম্ভাবনা বেড়ে যায়। তো নেক্সট 6 মান্থের মধ্যে আমরা বলি যে আপনারা কোনো ফ্যামিলি প্ল্যানিংয়ে যাবেন না, ল্যাপারোস্কোপির পরপরই বেবি নেওয়ার জন্য ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা শুরু করে দিবেন। তো এই ট্রিটমেন্টটা হতে পারে মেডিকেল ট্রিটমেন্ট, নেক্সট 6 মান্থ আমরা বলি মেডিকেল ট্রিটমেন্টটা নেন। এরপরে যদি না হয় তাহলে 6 মান্থ থেকে 1 বছরের পরে আইইউআই অথবা আইভিএফ এর কথা বলি। যাদের এক্সটেন্সিভ এন্ডোমেট্রিওসিস, যাদের হচ্ছে নর্মালি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করলে কনসিভ হওয়ার সম্ভাবনা কম, সেই পেশেন্টগুলোকে আমরা বলি যে ল্যাপারোস্কোপির জাস্ট পরপরই আপনারা কিছুদিন ট্রাই করবেন, এরপরে আইইউআই অথবা আইভিএফ এ চলে যান। জি, আইইউআই এবং আইভিএফ সম্পর্কে সহজে যদি সংক্ষেপে একটু জেনে নেই যে এই পদ্ধতিগুলো আসলে। আইইউআই হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আইইউআই আমরা করি যে পেশেন্টদের হাজবেন্ডের প্রবলেম থাকে, হ্যাঁ, হাজবেন্ডের সিমেনের পরিমাণ কম অথবা সিমেনের মর্টিলিটি কম, মরফোলজিটা ভালো না হতো, সেই পেশেন্টগুলোকে, এবং ওয়াইফের দেখা গেল কোনো ডিম্বনালীতে একটু ব্লক আছে অথবা অন্য কোনো সার্ভাইকাল কোনো ফ্যাক্টর আছে, সেই পেশেন্টগুলোকে পিরিয়ডের 12তম দিন অথবা 13তম দিন থেকে ওই সময়টায় ডিম্বাণুটা ভালো সাইজ আসলে, একটা যদি ভালো সাইজ আসে, হাজবেন্ডের সিমেন্টটা ওয়াশ করে স্পার্মটাকে একটা মিডিয়াতে ওয়াশ করতে হয়, ওয়াশ করে ওই স্পেশাল একটা মিডিয়াতে দিয়ে তারপরে ওই স্পার্মটাকে ওয়াইফের জরায়ুর ভিতরে প্রতিস্থাপন করা হয়। এটা হচ্ছে ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন। জি, অর্থাৎ আজকের আলোচনা থেকে যে বিষয়টি উঠে আসলো যে বন্ধ্যাত্বের চিকিৎসাতে আসলে ধৈর্যের প্রয়োজন অনেক বেশি, অবশ্যই। এবং সেই ক্ষেত্রে, এবং আপনার অভিজ্ঞতা থেকে, আপনি দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস করছেন, আপনার অভিজ্ঞতা বা আপনার কথা শুনে যতটুকু মনে হলো, অনেক ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমেই বন্ধ্যাত্ব রোগের বা বন্ধ্যাত্বের সমস্যার সমাধান করা যেতে পারে, তবে কিছু ক্ষেত্রে এই অ্যাডভান্স পদ্ধতিগুলো লাগে। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। সবার শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রয়েছে? আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, যাদের ইনফার্টিলিটি থাকবে প্লাস হচ্ছে যারা মনে করবেন যাদের এন্ডোমেট্রিওসিস আছে অথবা পলিসিস্টিক ওভারি আছে, তারা আপনারা রোগ পুষে না রেখে যে আমার এই সমস্যাটা আছে, আমি আস্তে ধীরে ডক্টরের কাছে যাই, সেটা না করে আপনারা ডক্টরের কাছে যাবেন, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করাবেন। ইনশাল্লাহ ট্রিটমেন্ট করলে সব কিছুর সাকসেস হবে, পরবর্তীতে ইনশাল্লাহ মা হতে পারবেন আপনারা। তো ডক্টরের কাছে যাবেন, এটাই হচ্ছে কথা। জি, ধন্যবাদ আপনাকে, এত ব্যস্ততার ভিতরে আমাদের সময় দিয়েছেন এবং বন্ধ্যাত্বের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের সাথে আলোকপাত করেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএডিবিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, আজ কথা হলো বন্ধ্যাত্ব নিয়ে। আপনারা সবাই জেনে নিলেন বন্ধ্যাত্বের বেশ কিছু কারণ রয়েছে এবং সবথেকে চিকিৎসার ক্ষেত্রে সবথেকে বড় যে বিষয়টি প্রয়োজন তা হচ্ছে ধৈর্য, এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন আপনাকে অবশ্যই হতে হবে বন্ধ্যাত্ব চিকিৎসা, এবং তার উপর আস্থা রেখে ধৈর্য নিয়ে তার সাথে সাথে আপনাকে আগাতে হবে চিকিৎসাতে। আশা করি আজকের আলোচনা থেকে আমাদের কিছুটা হলেও এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।